नमस्कार आमी फाल्गुनी दास सहकारी शिक्षक विज्ञान शेख फजिलातुन्नेसा मुजिब उच्च बालिका विद्यालय। प्रिय शिक्षार्थीरा आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। तोमादेर सामने आबारो प्रतिबारेर मतो आमी नवम श्रेणीर जीव विज्ञानेर एकटा गुरुत्वपूर्ण पाठ निये हाजिर हयेछि। प्रिय शिक्षार्थीरा तोमरा गत क्लासटा अवश्य देखछो। যদি গত ক্লাসটা দেখে থাকো তাহলে তার যে পরবর্তী স্টেপটা সেই স্টেপটা আজকে আলোচ্য বিষয়। এখন যদি কেউ ওই গত ক্লাসটা না দেখে থাকো তাদের জন্য আমি সামান্য একটু করি আলোকপাত করি। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম সালোক সংশ্লেষণ নামক যে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমাদের প্রকৃতিতে সংঘটিত হয়, যা আমাদের সকল জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিক্রিয়াটার দুইটি পর্যায় আমি বলেছিলাম। সেই দুইটি পর্যায়ের একটি হচ্ছে আলোক পর্যায়, এই দুইটি পর্যায়ের একটি পর্যায়ের নাম হচ্ছে আলোক পর্যায় এবং অন্যটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আমি গত ক্লাসে তোমাদের আলোক পর্যায়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি তার পরের যে পর্যায়টা অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা গত ক্লাসে দেখছিলে যে আমি এই পর্যায়ে বলছিলাম যে এখানে পাতার উপরে সূর্যের আলো পড়ে, পাতার উপরে সূর্যের আলো পড়ে পাতায় যে পানি, এই পানি ভেঙে যে উৎপন্ন হয় H+ এবং E- এবং অক্সিজেন মুক্ত হয়। এখন এই প্রক্রিয়ার শেষে এসে ADP উৎপন্ন হয় এবং এই H+ এর সাথে NADPH+ যুক্ত হয়। এখন এই যে ADP তৈরি হলো অর্থাৎ ATP এর ফুল ফর্ম তোমরা অবশ্যই জানো যে এতে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, একে কিন্তু জৈব মুদ্রা বলা হয়। এখন আমরা এর পরবর্তী যে ধাপ অর্থাৎ এই আলোক পর্যায় থেকে বের হয়ে এসে আমরা পরবর্তী যে ধাপটি অর্থাৎ এই আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব। এখন মূলত আমাদের যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ তৈরি করে সেই খাদ্যটি মূলত এই অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়ে উৎপন্ন হয়ে থাকে। এখন যেহেতু আমরা আলোক পর্যায়ে দেখলাম যে NADPH+ উৎপন্ন হচ্ছে এবং ATP পাচ্ছি, এখন এর পরবর্তী আলোক নিরপেক্ষ পর্যায়টা আমরা আলোকপাত করব। তো সেই পর্যায়টি যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি যে এই যে পর্যায়টা, এটা এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যে গ্যাস আছে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি হচ্ছে এই প্রক্রিয়ায় পাতার মধ্য দিয়ে প্রবেশ করে। পাতার মধ্য দিয়ে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করে এই কার্বন বিজারণের ফলে কিন্তু এই গ্লুকোজ বা শর্করা বলো আর কার্বোহাইড্রেট বলো যাই বলো না কেন সেই খাদ্য আমাদের তৈরি হয়। এখন এই যে উদ্ভিদের কার্বন বিজারণ, এই কার্বন বিজারণ বলতে কার্বন ডাই অক্সাইডের বিজারণ, কার্বন বিজারণ বলতে এই CO2 এটা বিজারণ ঘটে। এখন কার্বন বিজারণ ঘটার
ক্যালভিন বেনসন চক্র বা সংক্ষেপে আমরা বলি ক্যালভিন চক্র। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হ্যাশ এবং স্ল্যাক চক্র, আর তৃতীয়টা হচ্ছে ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক। অর্থাৎ এই তিনটি পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তবে এদের মধ্যে ক্যালভিন চক্রটা, ক্যালভিন চক্র, এই চক্রটি আমরা আমাদের সচরাচর যে সকল উদ্ভিদগুলো আমাদের সামনে দেখতে পাই, ম্যাক্সিমাম উদ্ভিদের এই চক্রের মাধ্যমে কিন্তু সেই শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এই চক্রটি আবিষ্কার করেছিলেন ক্যালভিন নামক একজন বিজ্ঞানী এবং তার সহযোগী বিজ্ঞানী। তাদের ক্যালভিন এবং বেনসন চক্র একে বলা হয়। তবে আমরা সংক্ষেপে যেটাকে বললাম যে ক্যালভিন চক্র। এখন এই ক্যালভিন উনি এই যে গুরুত্বপূর্ণ যুগান্তকারী আবিষ্কারটা করছিলেন, তার জন্য উনি 1961 সালে, কত সালে? 1961 সালে উনি নোবেল পুরস্কারে ভূষিত হন। অর্থাৎ তার এই যুগান্তকারী আবিষ্কারের সম্মানী স্বরূপ ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1961 সালে। এখন আমরা সেই আলোক নিরপেক্ষ পর্যায়ে যে তিনটি গতিপথ আছে, সেই তিনটি গতিপথের একটি অর্থাৎ সেই ক্যালভিন চক্র বা C3 চক্র নিয়ে একটু আলোচনা করি। যদি শিক্ষার্থীরা তোমরা এই চক্রটি পর্যবেক্ষণ করো সুন্দরভাবে, তাহলে কিন্তু তোমাদের আর আমি মনে করি যে বেশি কষ্ট করা লাগবে না এবং মুখস্থ করে মাথা ব্যথা করা অতটা লাগবে না। তোমরা শুধু তোমাদের যে শ্রেণীতে যে বইটা আছে সে বইটা খুব সুন্দর করে পড়বা, এবং বইতে তোমরা যেহেতু SSC লেভেলের শিক্ষার্থী, যার কারণে তোমাদের ওখানে কিন্তু বিস্তারিত অতটা দেওয়া নেই, সংক্ষেপে আলোচনা দেওয়া আছে। কিন্তু আমরা দেখা যায় কি যে সৃজনশীল প্রশ্নে যখন অ্যান্সার করতে যাই, তখন অনেক কিছু এখানে সামনে চলে আসে, যেটা আসলে কিন্তু আমরা এই বইয়ের থেকেও আমাদের উচ্চতর জ্ঞানের কিছু দরকার আছে। এখন সেইটা থেকে আমরা আজকে দেখি এই চক্রটি কিভাবে সংগঠিত হয়। তো এই চক্র সংগঠিত হওয়ার প্রথমে যে পাতায় বিদ্যমান রাইবোলোজ, রাইবোলোজ 1,5 ডাইফসফেট পাতার যে আমরা আলোক পর্যায়ে NADPH+ পেয়েছিলাম, এর সহায়তায় কিন্তু বিক্রিয়া বা কাজ শুরু করে। এখন রাইবোলোজ 1,5 ডাইফসফেট অর্থাৎ ডাইকে একে কিন্তু বিসফসফেটও বলে। বিস অর্থাৎ হচ্ছে ডাই। এখন এখানে কিন্তু এই যে যৌগটাতে কার্বন আছে 5 কার্বন বিশিষ্ট। এখন এখানে এই পর্যায় থেকে আমরা যখন বের হই, তখন এখানে কিন্তু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 যুক্ত হয়। বায়ুমণ্ডল থেকে কি যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের রাইবোলোজ 1,5 ডাইফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে এরপরে তৈরি করে হচ্ছে একটা অস্থায়ী পদার্থ, যেটা হচ্ছে কিটো অ্যাসিড, যার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড কিটো অ্যাসিড এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ। এটা অস্থায়ী যৌগ এবং এখানে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয়। এরপরে এই 6 কার্বন বিশিষ্ট যৌগ থেকে এবার যে পদার্থটি তৈরি হবে সেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি উৎপন্ন হচ্ছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড।
C3 চক্র। এখন এই C3 চক্র আমরা এবার পরবর্তী যে মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে পদার্থ উৎপন্ন হয়, এখানে দেখতে পাই আমরা দুইটি পদার্থ উৎপন্ন হয়। এখানে দুইটি পদার্থ উৎপন্ন হয়। এক হচ্ছে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 3-ফসফো ও গ্লিসারঅ্যালডিহাইড। আর উৎপন্ন হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এর সাথে আর কি হচ্ছে উৎপন্ন? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হলো। এখন দেখো প্রত্যেকটা ক্রিয়া ধাপে ধাপে সংগঠিত হতে হতে এবার এই যে দুইটা পদার্থ আমাদের উৎপন্ন হলো, এক হচ্ছে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড আর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা মিলিয়ে তৈরি হবে কি? এরা দুইজন মিলে তৈরি হবে কি? ফ্রুক্টোজ। হচ্ছে ডাইফসফেট, ডাইফসফেট 1,6 ডাইফসফেট, অর্থাৎ সেই 6 কার্বন বিশিষ্ট যৌগ এখানে উৎপন্ন হলো। এখন 1,6 ডাইফসফেট উৎপন্ন হলো। এই 1,6 ডাইফসফেট এর পরবর্তীতে তৈরি করবে কি? পরবর্তীতে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কি তৈরি হবে? সেই গ্লুকোজ বা সুক্রোজ তৈরি হবে। কি? গ্লুকোজ বা সুক্রোজ, গ্লুকোজ আর বা সুক্রোজ, এবং তৈরি হবে কি? স্টার্চ। আর তৈরি হবে স্টার্চ। এখন এই যে বাকি ফ্রুক্টোজ থেকে পরবর্তীতে তৈরি হবে হচ্ছে রাইবোজ 5 ফসফেট, রাইবোজ সাথে যুক্ত হবে। এখন এই চক্রটাকে আমি আবার কি করি? দেখো অনেক সময় হয়তো লিখতে যে জায়গা স্বল্পতার কারণে একটার ভিতরে আরেকটা হয়তো আসতে পারে। এখন তোমাদের আমি আরেকবার মুখে বলি, তোমরা যদি হাতের সামনে খাতা কলম থাকে বা খাতা কলম না থাকলে নিয়ে এসে বসে তোমরা দেখো যে আমি চক্রটাকে কিভাবে বর্ণনা করি। এভাবে যদি তোমরা মুখস্থ রাখো তাহলে দেখা যাচ্ছে কি ওই যে বিশাল আকারের যে C3 চক্রটা, ওটা মানে এতটা মাথায় ওয়েট নেবে না, খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। এবং এটা কিন্তু তোমরা ভুলবা না। পরীক্ষার সময় যদি রিভাইজ নাও দিয়ে যাও তাও মনে হয় না যে এটা ভুলার কোনো জায়গা আছে। শুধু কয়েকটা জিনিসের নাম তোমাদের মনে রাখতে হবে। দেখো প্রথমে আমাদের এই আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট
অর্থাৎ ওই আলোক পর্যায়ের সাথে কিন্তু এই পর্যায়টার একটা সম্পর্ক আছে। এই পর্যায়ে কিন্তু সরাসরি আলোর প্রয়োজন হয় না, তবে আলোকের উপস্থিতিতেও আমরা এই পর্যায়টা সংঘটিত হতে দেখি। এখন এই পর্যায়ে আমরা দেখতে পাই যে আলোক পর্যায়ে যে এটিপি এবং NADPH+ উৎপন্ন হয়েছিল, সেই এটিপি এবং NADPH+ এই পর্যায়ে কাজ করে। সেখানে রাইবোলোজ 1,5-ডাইফসফেট পাতায় বিদ্যমান। এটি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড আসে, কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে প্রথম একটা অস্থায়ী পদার্থ অর্থাৎ কিটো অ্যাসিড তৈরি করে। প্রথম অস্থায়ী পদার্থ এটি কি করে? কিটো অ্যাসিড তৈরি করে। এটা 6 কার্বন বিশিষ্ট। এই কিটো অ্যাসিড পরবর্তীতে প্রথম স্থায়ী যৌগ যেটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করে। কি করে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে হচ্ছে 2 অণু। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে 3-ফসফোগ্লিসারাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। এখন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পরবর্তীতে ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট উৎপন্ন করে। কি করে? ফ্রুক্টোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন করে। এবার ফ্রুক্টোজ 1,5-ডাইফসফেটটা এই 1,5-ডাইফসফেট উৎপন্ন করে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে 1,6-ডাইফসফেট ছিল, সরি 1 বলেছিলাম, 1,6-ডাইফসফেট তৈরি করলো কি? ফ্রুক্টোজ 6-ফসফেট। এই ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন করলো কি? গ্লুকোজ বা সুক্রোজ যাই বলি না কেন, আর স্টার্চ, গ্লুকোজ এবং স্টার্চ। পরবর্তী ধাপে এই ফ্রুক্টোজ উৎপন্ন করবে রাইবোলোজ 5-ফসফেট। এই রাইবোলোজ 5-ফসফেট আবার এখানে যুক্ত হবে। এভাবেই কিন্তু চক্রাকারে আমাদের এই প্রক্রিয়াটা সংঘটিত হয় বলে এই প্রক্রিয়াটাকে C3 চক্র বলা হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? C3 চক্র। অর্থাৎ এই যে উদ্ভিদে এই C3 চক্রটা সংঘটিত হয়, সেই উদ্ভিদকে কিন্তু C3 উদ্ভিদও বলা হয়। হ্যাঁ, এখন C3 চক্রটা আমি আগেও বলছিলাম, এখন আরেকটু বলি। যে সকল উদ্ভিদের আলোক নিরপেক্ষ পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, সেই চক্রটাকে বলা হয় C3 চক্র, এবং ওই ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। এখন আমি তোমাদের যথেষ্ট বোঝানোর একটু চেষ্টা করছি। এখন বাকিটা তোমাদের, এবং তোমরা অবশ্যই যদি এটা কয়েকবার করে স্টাডি করো এবং যদি পাশাপাশি বইটা পড়ো, তাহলে তোমরা অবশ্যই এটা আত্মস্থ করতে পারবা, আমার বিশ্বাস। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আশা রেখেই তোমাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।